হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করছি আজকে আমার নতুন একটি পর্ব। এই পর্বতে আজকে আমি আলোচনা করব লিঙ্কার্স নিয়ে। উপরে লিখে রেখেছি আমি টপিকটি যেটা নিয়ে আলোচনা করব, সেটিকে বলা হচ্ছে লিঙ্কার্স। অনেকে এটিকে সেন্টেন্স কানেক্টরস হিসেবেও চিনে থাকে। এখন লিঙ্কার্স মানে লিঙ্ক, যুক্ত করা বা সংযুক্ত করা। এটার সিনোনিম হচ্ছে কানেক্ট, একই কথা, যুক্ত করা বা সংযুক্ত করা। তো যে সমস্ত শব্দগুলো দিয়ে আমরা একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের সম্পর্ক স্থাপন করি অথবা একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপন করি, সেগুলোকে লিঙ্কার্স বা সেন্টেন্স কানেক্টরস বলা হয়। তো আমি এখানে শুধু লিঙ্কার্স শব্দটা লিখে রেখেছি, কানেক্টরসও বলা যেতে পারে। লিঙ্কার্স শব্দটা যেহেতু একটু আনকমন, একটু আননোন আমাদের কাছে, তাই পরিচিতি দেওয়ার জন্য আমি উপরে লিঙ্কার্স শব্দটি লিখে রেখেছি। তো আমরা দেরি না করে শুরু করে ফেলি। যারা রেগুলার আমার ভিডিওটা ফলো করে থাকো, তোমরা দেখে থাকো, তারা বুঝবে যে আমি ফারজানা সাধারণত চেষ্টা করি তোমাদেরকে ছক আকারে যে কোনো পড়া বোঝানোর। ছক জিনিসটা চট করে মাথায় থাকে, মনে রাখতে সুবিধা হয়। থিওরির মতো বইতে যেভাবে গদবাঁধা লাইন লেখা থাকে সেটা পড়তে ইন্টারেস্ট ফিল করো না তোমরা, আমি সেটা জানি, সাথে সাথে মনেও থাকে না। তাই ছোট ছোট করে যদি ছক আকারে ওয়ার্ডগুলো তুলে ধরা যায় তাহলে তোমাদের বুঝতে বা মনে রাখতে সুবিধা হয়। সেই সূত্র ধরে আজকেও আমি একটু ছক আকারে ভাগ করে করে লিঙ্কার্স যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে বা কানেক্টরস রয়েছে সেগুলোকে আমি একটু ভাগ করে সাজিয়ে লিখেছি। তোমরা এভাবে নোট ডাউন করে পড়বে, তাহলে সুবিধা হবে হোপফুলি। আচ্ছা, আমি চলে যাই আর কথা না বাড়িয়ে। আমি প্রথমেই লিখে রেখেছি এমফাসিস। এমফাসিস বলতে জোর দেওয়া বোঝাচ্ছে। যদি দেখো প্যাসেজে কোনো সেন্টেন্সে বা প্যাসেজটিতে সম্পূর্ণভাবে কোনো একটি বিষয়ের উপর, টপিক এর উপর জোর দেওয়া হচ্ছে, তাহলে আমরা এই সমস্ত শব্দ ব্যবহার করতে পারি। ইনডিড, পার্টিকুলারলি মানে নির্দিষ্টভাবে, নেভার একদম জোর দেওয়া, একদম 100% সিওরিটি দিয়ে বলা হচ্ছে, নেভার, উইদাউট এনি ডাউট, আনডাউটেডলি। এছাড়া আমরা আরো ইউজ করতে পারি ক্লিয়ারলি, একদম স্পষ্টভাবে, ওকে, আর ডেফিনেটলি, ঠিক আছে, ডেফিনেটলি, ওকে, অ্যাবসলিউটলি, এগুলো রয়েছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন চলে যাই পরবর্তী যে পোর্শনটা রয়েছে, অংশটা রয়েছে, সেটাকে আমি বলছি অ্যাডিশন। অ্যাডিশন এই অংশটাতে, এই সেগমেন্টটাতে আমি ভাগ করেছি। যদি আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের যুক্ত করা বোঝায়, সম্পর্ক বোঝায়, নতুন কিছু তুলে ধরা হয়, তা সেক্ষেত্রে আমরা ফার্দার মোর মানে পরবর্তীতে আরো, অলসো আরো, টু আরো, বিসাইডস এর পাশাপাশি, মোর ওভার, ইন অ্যাডিশন টু যুক্ত করা বোঝাচ্ছে। এছাড়াও অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে পারি। আরো রয়েছে অ্যাডিশনালি, এই অ্যাডিশন এখান থেকে অ্যাডিশনালি। নট অনলি বাট অলসো আমরা ব্যবহার করতে পারি যদি দুটো জিনিসকে বোঝানো হয়, নট অনলি বাট অলসো ইত্যাদি আমরা অ্যাডিশন বোঝাতে, সংযুক্ত করা বোঝাতে ব্যবহার করতে পারি। তৃতীয় যে সেগমেন্টটা বা অংশটা রেখেছি আমি এখন সেটাতে চলে যাব। এটাকে আমি ভাগ করেছি কন্ট্রাস্ট নামে। কন্ট্রাস্ট দ্বারা বৈসাদৃশ্য বা অমিল এগুলো বোঝায়। যেরকম নেভারদিলেস বৈসাদৃশ্য বা অমিল বোঝাচ্ছে, কখনো মিল হয় না এরকম। অল্টারনেটিভলি আরেকটা নতুন অপশন বোঝাচ্ছে। ইভেন সো এরকম আরেকটা অপশন বোঝাচ্ছে। whereas এছাড়া আরো আছে লাইক ইন স্পাইট অফ, ডিসপাইট অফ, অন দ্য কন্ট্রারি ইত্যাদি। এখন আমরা চলে যাব আরেকটি সেগমেন্টে বা আরেকটি অংশে, যে অংশটাতে আরো কিছু লিঙ্কার্স ভাগ করে দেখানো হবে। অর্ডার বলতে বোঝাচ্ছে ক্রমানুসার মানে সিরিয়াল। তো এই অর্ডার যদি কোনো একটা প্যাসেজে ধাপে ধাপে কোনো কাজ করা বোঝায় বা কোনো ধাপ বোঝায়, তাহলে আমরা অ্যাট ফার্স্ট ব্যবহার করতে পারি যদি শুরুর দিকের কিছু বোঝায়। এছাড়া ফার্স্টলি, পরবর্তী কিছু বোঝালে সেকেন্ডলি, থার্ডলি, সবার শেষে কিছু বোঝালে লাস্টলি, ফাইনালি অথবা অ্যাট লাস্ট। আর এই ক্রমানুসারটা যদি এক কথায় একটা ওয়ার্ডে আমরা বোঝাতে চাই তাহলে সাবসিকুয়েন্টলি, ইভেন্চুয়ালি। এছাড়া নেক্সট ব্যবহার করতে পারি যদি পরবর্তী কিছু বোঝায়।
এছাড়া দেনও ব্যবহার করতে পারি পরের কিছু বোঝালে, সবার শেষের কিছু হলে অথবা নির্দিষ্ট সেই মুহূর্তের কথা বললে অ্যাট দিস মোমেন্ট বোঝাতে পারি। অ্যাট দিস মোমেন্ট, ওই পয়েন্ট, ওই নির্দিষ্ট কিছুর কথা যদি বোঝায়। পরবর্তীতে চলে যাব আমরা কম্প্যারিজনে। এটা কন্ট্রাস্ট, একটু আগে যেটা আমরা পড়ছিলাম কন্ট্রাস্ট নামের কিছু লিঙ্কার্স, মানে বৈসাদৃশ্য যেটা বোঝায়, সেরকম এখন আমরা কম্প্যারিজনটা পড়বো। এটা কন্ট্রাস্টের বিপরীত, অপোজিট। এখানে সাদৃশ্য বোঝাচ্ছে, মিল বোঝাচ্ছে। যদি আগের সেন্টেন্সের কিছুর সাথে পরের সেন্টেন্সের কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা জাস্ট অ্যাজ, জাস্ট লাইক, সিমিলারলি মানে একইভাবে, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ওয়ে, ওয়েটা আমি নিচে লিখছি, ইন দ্য সেম ওয়ে। এছাড়া ব্যবহার করতে পারি সিমিলারলি, আচ্ছা আমরা একবার ব্যবহার করেছি, তাহলে সিমিলার টু ব্যবহার করতে পারি, সিমিলার টু ইত্যাদি ব্যবহার করতে পারি। দেখেন সিমিলারলি, সিমিলার টু একই সিমিলার ওয়ার্ড দিয়ে স্টার্ট হয়েছে, খালি শেষে এলওয়াই যুক্ত হয়েছে, আর এখানে এলওয়াই যেহেতু যুক্ত হয়নি তাই টু ব্যবহৃত হয়েছে। একই ওয়ার্ড দুই তিন ভাবে ব্যবহার হতে পারে, যেমন এখানে আমরা ফার্স্টলি, অ্যাট ফার্স্ট দেখেছি, লাস্টলি, ফাইনালি, অ্যাট লাস্ট, তো এরকম। এরপরে আমরা চলে আসব ইলাস্ট্রেশনে। ইলাস্ট্রেশন বলতে কিছু ধরে নেওয়া, মনে করা, এরকম মানে এ ধরনের কিছু বোঝাচ্ছে, যেরকম ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। এছাড়া সাচ অ্যাজ হতে পারে, সাচ অ্যাজ, ঠিক আছে, মনে মনে কিছু ধরে নেওয়াকে বোঝাচ্ছে, উদাহরণ বোঝাতে ব্যবহার করতে পারি আমরা। এরপরে চলে আসবো সামারিতে। সামারি দ্বারা বোঝাচ্ছে সম্পূর্ণ প্যাসেজ, আপনাদের যদি প্যাসেজ আকারে দেয় অথবা যদি সেন্টেন্সে কিছু একটা বলা থাকে সেটাকে যদি ছোট করে মানে বলতে বলা হয় সেক্ষেত্রে আমরা লিঙ্কার্স হিসেবে ইউজ করতে পারি অল টুগেদার, মানে আগে যা বলা হয়েছে সব মিলিয়ে, ইন শর্ট সংক্ষেপে, অ্যাজ এ সামারি, ব্রিফলি একই কথা বোঝাচ্ছে, টু সাম আপ, ঠিক আছে। এছাড়া আমরা ইউজ করতে পারি টু সামারাইজ, ইন কনক্লুড অথবা কনক্লুশন, মানে উপসংহার, এখানে তো সামারি বলা থাকে, ইন কনক্লুশন, কনক্লুডও হতে পারে। তো এভাবে আমি এখন আগে দেখালাম 4টা ভাগে ভাগ করা হয়েছে লিঙ্কার্সকে, এখন দেখালাম আরো 4টা, মানে টোটাল আমরা করলাম মনে হয় প্রায় 6-7টা। পরবর্তীতে আরো 3-4টা ভাগে আমি দেখাচ্ছি। এখন আমরা দেখব শর্ত বোঝালে কি কি লিঙ্কার্স আমরা ব্যবহার করতে পারি। শর্ত, কন্ডিশন, ইংরেজি শব্দটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন বোঝালে যদি প্যাসেজে বা আগের সেন্টেন্সে শর্ত বোঝায়, যেমন তুমি আসলে আমি যাব, এই ধরনের কিছু যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করতে পারি যদি। এছাড়া আনলেস ব্যবহার করতে পারি না বোধক বসাতে, তার মানে ইফ বসাতে পারি হ্যাঁ বোধক বোঝালে, আর আনলেস ব্যবহার করতে পারি না বোধক বসাতে। এটা আপনারা কন্ডিশনাল সেন্টেন্স নামেও ইংলিশ সেকেন্ড পেপারে আরেকটা টপিক আছে, 3টা কন্ডিশন থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সেইখানেও আপনারা এই ইফ শব্দটা পেয়ে থাকবেন। তো এইখানে বেশি কিছু লিঙ্কার্স নেই, খালি ইফ আর আনলেসই আছে। এরপর আমরা চলে যাব রেজাল্ট বা ফলাফল যদি বুঝায়। বেশিরভাগ সেন্টেন্সে যদি প্যাসেজ আকারে থাকে আপনাদের কোয়েশ্চেনে লিঙ্কার্স, তাহলে শেষের দিকে না রেজাল্ট, ফলাফল, যদি ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে কথাবার্তা হয় লাইক গ্লোবাল ওয়ার্মিং, পলিউশন, এগুলা নিয়ে, সেক্ষেত্রে শেষের দিকে রেজাল্ট বা ফলাফল নিয়ে কিছু একটা বলা থাকে। এরকম যদি থাকে তাহলে আমরা অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারি, দাস, দেয়ারফর, ডিউ টু, উপরে যা কিছু বলা হয়েছে তার ফলে কি ফলাফল হলো সেটা বোঝাতে ডিউ টু ব্যবহার করতে পারি। তবে এই ডিউ টু কিন্তু আমি আবার পরে রিজন নামের যে সেগমেন্টটা রেখেছি সেখানেও ব্যবহার করা যেতে পারে। আপনারা জানেন যে ইংরেজিতে একটা শব্দের কিন্তু একাধিক অর্থ থাকতে পারে, যেরকম ব্যাংক, সেম স্পেলিং, সেম প্রোনাউন্সিয়েশন, বাট একটা হচ্ছে টাকা জমা রাখার প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে নদীর তীর। তো মানে কেউ আবার কমেন্টে বলতে আসবেন না যে আপু ডিউ টু তো আপনি রেজাল্টেও লিখেছেন আবার রিজনেও লিখেছেন, অর্থ কাছাকাছি, আপনি দুইটা অর্থ বোঝাতে ব্যবহার করতে পারেন। অ্যাজ কনসিকুয়েন্স, ফলাফল বা রেজাল্ট বোঝাতে ব্যবহার করতে পারে। এছাড়া সো, খুব ইজি, আমি বলবো ইজি ওয়ার্ডগুলাই সিলেক্ট করে ব্যবহার করতে,
ঠিক আছে, স্পেলিং ভুল হবার চান্সটা কম থাকে। এরপর আমরা চলে আসি রিজন, যদি কারণ বোঝায়, স্পেসিফিক্যালি যদি কোনো কারণ বোঝায় সেক্ষেত্রে আমরা বিকজ অফ ব্যবহার করতে পারি। আগের সেন্টেন্সে হয়তো বা গ্রিন হাউস ইফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং এর কোনো একটা কারণ বলা হয়েছে, পরের সেন্টেন্সে আমরা বলতে পারি বিকজ অফ, ডিউ টু, ওই যে বললাম কারণ, ওইটার কারণে, ফর অথবা ফর দিস রিজনও হতে পারে, ফর দিস রিজনও হতে পারে এই কারণে, আর সো তো হতেই পারে। ঠিক আছে, তো এই রিজন, এই সেগমেন্টটাকে অনেকে কজ অ্যান্ড ইফেক্টও বলে। কজ আর রিজন একই কথা, কারণ। তো কোনো একটা কিছুর কারণেই তো কোনো একটা কিছু হয়, তো ইফেক্ট বলতে ওই রেজাল্টটাকে বোঝাচ্ছে। অনেকে এটাকে কজ অ্যান্ড ইফেক্ট একসাথে বলে, কজ অ্যান্ড ইফেক্ট। তো আমি আপনাদের জন্য, তোমাদের জন্য ছোট ছোট শব্দ ব্যবহার করেই বোঝানোর চেষ্টা করেছি, যেহেতু এটা একাডেমিক একটা ভিডিও, তো যত ইজি ভাবে বোঝানো যায়। তারপরও কঠিন কঠিন কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে যাতে তোমরা শুনতে শুনতে অভ্যস্ত হতে পারো। কিছু টার্মস তো থাকেই পড়াশোনা না একাডেমিক লাইনে। তো আপাতত আজকে এই হচ্ছে আমাদের লিঙ্কার্স নিয়ে ডিসকাশন। আমি ছক আকারে ভেঙে ভেঙে ওয়ার্ডগুলো বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যখন পড়বে, ভিডিওটা দেখবে, খাতায় নোট করে নিবে এই ছকগুলো, জাস্ট এগুলো অর্থ অনুযায়ী বুঝে পড়লেই হবে। এরপরের ভিডিওটা আমি অবশ্যই সেখানে দেখানোর চেষ্টা করব এগুলার ইমপ্লিমেন্টেশন, এগুলার ব্যবহার। লাইক তোমাদের যদি একটা প্যাসেজ দেয়া থাকে, সেই প্যাসেজে তোমরা লিঙ্কার্স গুলো কিভাবে ব্যবহার করবে, এক্সারসাইজটা ভিডিওটা দেখার পর তোমরা যদি আমার পরবর্তী ভিডিওটা দেখো যে সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব, তাহলে আই হোপ তোমরা কমপ্লিট ব্যাপারটাকে বুঝতে পারবে। এরপরও যদি কারোর মনে আরো কোনো ওয়ার্ড এসে থাকে যে না আপু রিজনে তো আরো এই কয়টা ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে, রেজাল্টে আরো এই কয়টা ব্যবহার করা যেতে পারে, হ্যাঁ ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমরা নিচে কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। পৃথিবীতে হাজার হাজার শব্দ আছে, ইংরেজি ভাষা কত কত শব্দ আছে। আমি যেগুলো একাডেমিক পারপাসে ব্যবহার করা হয় বেশি, যেগুলো তোমাদের এক্সামে আসার চান্সেস রয়েছে বেশি, সেগুলো নিয়ে ডিসকাস করেছি। তো ফিল ফ্রি টু শেয়ার ইন আওয়ার কমেন্ট সেকশন, তোমরা জানাতে পারো সেখানে, আমি চেক করে নিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।